কুয়াশা, শিশির আর সর্ষে ফুলকে সাথে নিয়ে এসেছে শীতকাল। গাছ থেকে ঝরছে পাতা, ঝরছে শিউলি ফুল। সকালের মিষ্টি রোদে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো যেন মুক্ত দানার মতো। হিম হিম শীতের সকালে আলস্য ভেঙে ঘরের বাইরে এলেই দেখা যাবে এরূপ অপরূপ সৌন্দর্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শীতের সকালে শিশির সিক্ত শিউলি ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি বিপি অনার্স ফোর্থ ইয়ারের বিজনেস রিসার্চ মেথডোলজি বিষয়ের ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ টেস্ট অফ হাইপোথিসিস নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: 1. লেভেল অফ সিগনিফিকেন্স, 2. লেভেল অফ কনফিডেন্স, 3. ডিগ্রি অফ ফ্রিডম, 4. ওয়ান টেইল অ্যান্ড টু টেইল টেস্ট, 5. নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস, 6. টেস্ট স্ট্যাটিস্টিক্স, 7. অবজার্ভড অর ক্যালকুলেটেড ভ্যালু, 8. থিওরিটিক্যাল অর টেবিল ভ্যালু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা টেস্ট অফ হাইপোথিসিস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা জেনেছি টেস্ট অফ হাইপোথিসিস বলতে আমরা কি বুঝি বা হাইপোথিসিস বলতে আমরা কি বুঝি, হাইপোথিসিস টেস্ট করতে গেলে কি কি ধরনের স্টেপগুলো অনুসরণ করতে হয়, এবং আমরা দেখেছিলাম যে টাইপ 1 এরার অ্যান্ড টাইপ 2 এরার বলতে আমরা কি বুঝি। তো আজকে আমরা টেস্ট অফ হাইপোথিসিসের কতগুলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে অত্যন্ত হেল্পফুল হবে। কারণ অঙ্ক করার আগে আমরা যদি অঙ্ক করার নিয়মগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে কি হবে, অঙ্ক করাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই আমরা যে ইম্পর্টেন্ট টপিকগুলো আজকের ক্লাসে কভার করব সেগুলো হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, লেভেল অফ কনফিডেন্স, ডিগ্রি অফ ফ্রিডম, ওয়ান টেইল টেস্ট অ্যান্ড টু টেইল টেস্ট, টেস্ট স্ট্যাটিস্টিক্স, অবজার্ভ ভ্যালু, থিওরিটিক্যাল ভ্যালু আর টেবিল ভ্যালু। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে কিছু কিছু জিনিস শিখেছিলাম, তারপরেও আমরা আজকের ক্লাসে খুব ভালোভাবে এগুলো শিখব। আর এগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে সহজেই আমরা কি করতে পারবো, এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো সহজে করতে পারবো। তো প্রথমে আমরা আসি লেভেল অফ সিগনিফিকেন্স। তো লেভেল অফ সিগনিফিকেন্স বলতে আমরা আসলে কী বুঝি? লেভেল অফ সিগনিফিকেন্স ইজ দ্য লাইন অফ ডিমার্কেটিং বিটুইন অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশন রিজন, অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের যে
লাইনের মাধ্যমে আমরা কি করি, কতটুকু ডেটা আমরা অ্যাকসেপ্ট করব, কতটুকু ডেটা আমরা রিজেক্ট করব, সেই লাইন অঙ্কন করে থাকি। সেই লাইন অফ ডিমার্কেশনটাই হচ্ছে লেভেল অফ সিগনিফিক্যান্স। যেমন দেখো যে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, এই কার্ভের আমরা যদি ধরে নিই যে আমরা যে ডেটাগুলো কালেক্ট করেছি সেই ডেটাগুলোর মধ্যে হয়তো 1% বা 5% ডেটার প্রতি আমাদের কনফিডেন্স নাই, বা এই ডেটাগুলোতে কি আছে, সমস্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা সাধারণত এই ডেটাগুলোকে আমরা একটা রিজেকশন রিজনে আমরা ফেলে দিই, আর বাকি ডেটাগুলো কি থাকে, অ্যাকসেপ্টেন্স রিজনে থাকে। তো এই যে লাইনের মাধ্যমে আমরা কি করি, অ্যাকসেপ্টেন্স রিজন এবং রিজেকশন রিজন নির্ধারণ করে থাকি, এটি হচ্ছে লেভেল অফ সিগনিফিক্যান্স। তাহলে এই লাইন অফ ডিমার্কেশন যেটা, সেটি হচ্ছে লেভেল অফ সিগনিফিক্যান্স। তো আমাদের যখন অঙ্ক করতে হয় তখন কিন্তু এই লেভেল অফ সিগনিফিক্যান্স একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা যখন থিওরিটিক্যাল ভ্যালু বের করি তখন কিন্তু লেভেল অফ সিগনিফিক্যান্স অনুযায়ী থিওরিটিক্যাল ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হয়। কিন্তু এই লেভেল অফ সিগনিফিক্যান্স কত ধরবো সেটা কিন্তু অঙ্কে অনেক সময় বলে দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু আমার বিচার বিবেচনা অনুযায়ী আমাদেরকে কী করতে হয়, লেভেল অফ সিগনিফিক্যান্স নির্ণয় করতে হয় বা নিতে হয়। তো ধরে নাও যে আমরা এটা 1% নিতে পারি অথবা 5% নিতে পারি। আর অঙ্কে যদি বলে দেওয়া থাকে তাহলে কি করতে হবে, যত পার্সেন্ট লেভেল অফ সিগনিফিক্যান্স বলে দেওয়া থাকবে তত পার্সেন্টে আমাদের লেভেল অফ সিগনিফিক্যান্স নিতে হবে। নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে লেভেল অফ কনফিডেন্স। তো লেভেল অফ কনফিডেন্স বলতে আসলে আমরা কি বুঝি? লেভেল অফ কনফিডেন্স হচ্ছে দ্য লেভেল অ্যাট হুইচ দ্য ইনভেস্টিগেটর অর রিসার্চার হ্যাজ কনফিডেন্স। দ্যাট মিনস যে ডেটার উপর রিসার্চারের বা যে ডেটা কালেক্ট করলো সেই ডেটা কালেক্টরের তার কি আছে, কনফিডেন্স আছে, সেই লেভেলটাই হচ্ছে লেভেল অফ কনফিডেন্স। তো আমরা লেভেল অফ কনফিডেন্স কীভাবে পাবো, আমরা 100% মাইনাস লেভেল অফ সিগনিফিক্যান্স, অর্থাৎ 100% থেকে যদি আমরা লেভেল অফ সিগনিফিক্যান্সটা বাদ দিই তাহলে আমরা কি পাই, লেভেল অফ কনফিডেন্স পাই। অ্যাজ ফর এক্সাম্পল, যদি লেভেল অফ সিগনিফিক্যান্স 5% হয় তাহলে লেভেল অফ কনফিডেন্স হবে 95%। লেভেল অফ সিগনিফিক্যান্স যদি 1% হয় তাহলে লেভেল অফ কনফিডেন্স হবে 99%। তো এবার আমরা দেখব যে ডিগ্রি অফ ফ্রিডম। তো ডিগ্রি অফ ফ্রিডম বলতে আসলে আমরা কি বুঝি? ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে যে যতটুকু উপর আমাদের কি আছে, ফ্রিডম আছে, অর্থাৎ স্বাধীনতা আছে, আমরা কতটুকু করতে পারি কতটুকু করতে পারি না। তো যতটুকু করতে পারি সেটার উপর আমাদের স্বাধীনতা আছে, এই জন্য এটাকে বলা হয় ফ্রিডম। তো এই ফ্রিডম কতটুকু তার মাত্রাটা নির্ধারণ করা হচ্ছে যে এই ডিগ্রি অফ ফ্রিডম। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো যে তোমাকে বলা হলো যে 5টি সংখ্যার যোগফল হচ্ছে 10। এখন কথা হচ্ছে যে এই 5টি সংখ্যার মধ্যে 4টি সংখ্যা কিন্তু তুমি তোমার নিজের মতো করে নিতে পারবা, কিন্তু পরের যে 5ম সংখ্যাটা সেখানে কিন্তু তোমার ফ্রিডম নাই, অর্থাৎ সেখানে কিন্তু তুমি অন্য 4টি যে সংখ্যা তুমি নিয়েছো বা অঙ্ক নিয়েছো সেই অঙ্কগুলোর উপরেই ডিপেন্ড করবে তোমার 5th অঙ্কটা কত হবে। তো কাজেই আমরা এই ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কীভাবে নির্ণয় করতে পারি, n-1, অর্থাৎ টোটাল নাম্বার অফ অবজারভেশন যেটা থাকবে সেখান থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে আমরা কি পাই, ডিগ্রি অফ ফ্রিডম পাই। আর যদি একটা ভেরিয়েবল না থেকে যদি একাধিক ভেরিয়েবল থাকে, অর্থাৎ 2টি ভেরিয়েবল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডিগ্রি অফ ফ্রিডম কীভাবে নির্ণয় করতে হবে, n1 প্লাস n2 মাইনাস 2। আর যদি এখানে 2টি না থেকে যদি 3টি ভেরিয়েবল থাকে তাহলে n1 প্লাস n2 প্লাস n3 মাইনাস 3। এভাবে যতগুলো ভেরিয়েবল থাকবে সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম নিতে হবে। এবার আমরা দেখব ওয়ান টেল টেস্ট অ্যান্ড টু টেল টেস্ট। আমরা গত ক্লাসেও এ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের 2টি দিক থাকে, অর্থাৎ লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। তো আমরা যখন লেফট সাইডের দিকে খেয়াল করি, একবারে শেষের দিকে একটা লেজের মতো থাকে, তো এটাকে বলা হয় টেইল। এটাকে বলা হয় টেইল। তো এই টেইলের অনেক সময় দেখা যায় যে 2 দিকেও টেস্ট করা হয়, আবার অনেক সময় একদিকেও টেস্ট করা হয়। যখন একদিকে টেস্ট করা হয় তখন সেটাকে বলা হয় ওয়ান টেল টেস্ট, আর যখন 2 দিকেই টেস্ট করা হয় তখন সেটাকে বলা হয় টু টেল টেস্ট। এখন কথা হচ্ছে যে কখন আমরা
বুঝবো যে ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট করতে হবে? অনেক সময় অঙ্কে সরাসরি বলে দেওয়া থাকে যে টু টেল টেস্ট করতে হবে বা ওয়ান টেল টেস্ট করতে হবে, আবার অনেক সময় কিছুই বলা থাকে না। তখন কিন্তু কি করতে হবে, আমাদেরকে বুঝে শুনে তারপর আমাদেরকে ডিসাইড করতে হবে যে এটা কি ওয়ান টেল টেস্টে হবে নাকি এটা টু টেল টেস্টে হবে। কারণ আমরা যখন থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করব তখন কিন্তু এই ওয়ান টেল টেস্টের মান আলাদা থাকবে, টু টেল টেস্টের মানটা আলাদা থাকবে। কাজেই এটা একটা ভাইটাল বিষয়। তো আমরা যখন দেখব যে অঙ্কে যে কোশ্চেনটা করা হয়েছে, অর্থাৎ যে হাইপোথিসিস টেস্ট করতে বলা হয়েছে, সেটা সমান বা সমান না, এরকম যদি নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা টু টেল টেস্ট করব। আর যদি দেখি যে না এরকম বলা নাই, বলা আছে যে ধরো যেটা অ্যাজাম্পশন করা হচ্ছে তার চেয়ে প্রকৃত রেজাল্টটা তার চেয়ে কম হওয়ার সম্ভাবনা কত সেটা নির্ণয় করতে বলা হয়, তখন আমরা কিন্তু ওয়ান টেল টেস্ট করব। আবার যদি এরকম হয় যে যেটা অ্যাজাম্পশন করা হচ্ছে তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা কত, সেটা যদি নির্দেশ করার কথা বলা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান টেল টেস্ট করব। অর্থাৎ আমরা আমাদের পপুলেশন সম্পর্কে যদি অ্যাজাম্পশনটা এক্স্যাক্ট সমান না হয়ে যদি এর চেয়ে কম বা বেশি হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়, তখনই কিন্তু আমাদের কি করতে হবে, ওয়ান টেল টেস্ট করতে হবে। আর যখন আমরা আমাদেরকে কম হওয়ার সম্ভাবনার কথা বলা থাকবে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেফট টেল টেস্ট করব। অর্থাৎ আমরা আমাদের দুইটা টেল থাকে, একটি হচ্ছে লেফট টেল আর একটা হচ্ছে রাইট টেল। তো ওয়ান টেলের ক্ষেত্রে সেটা লেফট টেলও হতে পারে আবার রাইট টেলও হতে পারে। তো যখন কম হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলবে তখন আমরা লেফট টেল টেস্ট করব, আর যখন বেশি হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা হবে তখন আমরা কি করব, রাইট টেল টেস্ট করব। আর যখন সমান বা সমান কিনা এই সংক্রান্ত বিষয়ে পপুলেশন সম্পর্কে জানতে চাওয়া হবে তখন আমরা কি করব, আমরা টু টেল টেস্ট করব। দেন এবার আসি আমরা নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। তো আমরা বলেছিলাম যে হাইপোথিসিস দুই ধরনের, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আরেকটি হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তো এখন কথা হচ্ছে যে এই নাল হাইপোথিসিসটা কি হবে এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভাইটাল বিষয়। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে অঙ্ক পারি কিন্তু নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস ডেভেলপ করতে পারি না। তো এখন কথা হচ্ছে যে আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা কিন্তু এটা সহজেই কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এটা নির্ণয় করাটা কঠিন হয়ে যাবে। যেমন ধরো নাল হাইপোথিসিস কি বলে, নাল হাইপোথিসিস বলে যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন অ্যান্ড পপুলেশন মিন অর বিটুইন টু পপুলেশন মিন। তো এখন কথা হচ্ছে যে দুইটি ভ্যারিয়েবলের মধ্যে, অর্থাৎ যখন স্যাম্পল মিন এবং পপুলেশন মিনের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকবে না তখনই কিন্তু সেটা নাল হাইপোথিসিস হবে। যে কারণে নাল হাইপোথিসিস কিন্তু অলওয়েজ ইকুয়াল টু দিয়ে প্রকাশ করা হয়, কারণ এখানে বোঝানো হয় যে দুটির মধ্যে কোনো পার্থক্য থাকবে না বা পার্থক্য নাই, দুটো একই জিনিস একই রকম। তো এই জন্য এই নাল হাইপোথিসিসকে আমরা কিন্তু এভাবে দেখাইতে পারি যে এক্স বার ইকুয়াল টু মিউ। মিউ, এখানে মিউ বলতে যেটা বোঝানো হচ্ছে যে পপুলেশন মিনকে বোঝানো হচ্ছে, আর এক্স বার দ্বারা আমরা স্যাম্পল মিনকে আমরা বুঝিয়ে থাকি। তো যখন স্যাম্পল মিন এবং পপুলেশন মিনের মধ্যে কোনো সিগনিফিকেন্ট পার্থক্য থাকবে না তখন কিন্তু আমাদের এই নাল হাইপোথিসিস হবে এক্স বার ইকুয়াল টু মিউ। আর অনেক সময় এটা হতে পারে যে দুইটি পপুলেশনের মধ্যে তুলনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এরকম আমাদেরকে নাল হাইপোথিসিস ডেভেলপ করতে হবে যে মিউ ইকুয়াল টু মিউ নট অর মিউ জিরো, অর্থাৎ এখানে একটির সাথে আরেকটা পপুলেশন মিনের কি থাকবে না, কোনো পার্থক্য থাকবে না, সেটা মিন করা হয়েছে। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে এইচ ও অর্থাৎ নাল হাইপোথিসিস কিন্তু সব ক্ষেত্রে ইকুয়াল টু দিয়ে প্রকাশ করা হয়েছে। সবসময় কি হবে, এটা ইকুয়াল টু দিয়ে প্রকাশ করা হবে। কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলে, অল্টারনেটিভ হাইপোথিসিস বলে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন অ্যান্ড পপুলেশন মিন অর দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন টু পপুলেশন মিন। তো এখন কথা হচ্ছে যে এই দুইটি পপুলেশন মিন বলো বা স্যাম্পল মিন এবং পপুলেশন মিন বলো, এদের মধ্যে কি আছে, সিগনিফিকেন্ট পার্থক্য আছে।
এখন যদি এরকম হয় যে আমাদের নাল হাইপোথিসিস তো আমরা জানি যে এটা ইকুয়াল টু হবে, তাহলে যদি এরকম হয় যে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন অ্যান্ড পপুলেশন মিন, দেন আমরা এভাবে লিখব যে এক্স বার নট ইকুয়াল টু মিউ, এক্স বার নট ইকুয়াল টু মিউ। হ্যাঁ, আর যদি দুইটি পপুলেশন মিন দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে মিউ ইজ নট ইকুয়াল টু মিউ জিরো, অর্থাৎ একটা পপুলেশন মিনের সাথে আরেকটা পপুলেশন মিনের কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। এখন কথা হচ্ছে যে এই নাল অল্টারনেটিভ হাইপোথিসিস যদি দেখা যায় যে এটা ওয়ান টেল টেস্ট না হয়ে টু টেল টেস্ট না হয়ে ওয়ান টেল টেস্ট হয়, অর্থাৎ পপুলেশন সম্পর্কে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনার কম বা বেশি কম যদি বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে লেস দেন দিয়ে বোঝাতে হবে, অর্থাৎ মিউ লেস দেন মিউ নট, অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস হবে মিউ লেস দেন মিউ নট। এটা কখন করব আমরা? যখন দেখব যে পপুলেশন সম্পর্কে যে অ্যাজাম্পশন করা হচ্ছে সেই অ্যাজাম্পশনটা কম হওয়ার সম্ভাবনা কত সেটা নির্ণয় করতে বলা হচ্ছে, তখন আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস ডেভেলপ করবো এইভাবে যে H1 হচ্ছে মিউ লেস দেন মিউ নট। আর যদি এরকম হয় যে যে অ্যাজাম্পশনটা করা হচ্ছে পপুলেশন সম্পর্কে সেটা বেশি হওয়ার সম্ভাবনা কত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব? আমরা রাইট টেল টেস্ট করব, আর সেই ক্ষেত্রে কিন্তু মিউ ইজ গ্রেটার দেন মিউ নট হবে, মিউ ইজ গ্রেটার দেন মিউ নট। অনেক সময় আমরা যদি অঙ্ক থেকে দেখা যাচ্ছে যে আমি হয়তো বা অঙ্কটার নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস কী হবে সেটা আমি নির্ণয় করতে পারছি না, তাহলে কিন্তু আমরা এই শর্টকাট মেথডটা অর্থাৎ আমরা এই সিম্বলিক বিষয়গুলো ব্যবহার করে কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস নাল হাইপোথিসিস এগুলো দেখাতে পারি। তো আমরা যখন দেখব যে কোনো কিছু কম বা বেশি হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে, তখন কম হলে আমরা কি করব? আমরা লেফট টেল টেস্ট করব, আর বেশি হওয়ার সম্ভাবনা হলে রাইট টেল টেস্ট করব। তো যখন কম হওয়ার সম্ভাবনা থাকবে তখন আমাদের কিন্তু এটা মিউ লেস দেন মিউ নট হবে, আর যখন বেশি হওয়ার সম্ভাবনা থাকবে তখন মিউ ইজ গ্রেটার দেন মিউ জিরো হবে। অর্থাৎ এখানেই হচ্ছে আমাদের মানে একটু বোঝার বিষয়। আর বাকি নাল হাইপোথিসিস কিন্তু আমরা বলেছি যে নাল হাইপোথিসিস সবসময় কী হবে? একই রকম হবে। যদি একটা স্যাম্পল মিন একটা পপুলেশন মিন দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এক্স বার ইকুয়াল টু মিউ লিখব, আর যখন দুইটা পপুলেশন মিন দেওয়া থাকবে তখন মিউ ইকুয়াল টু মিউ নট এভাবে আমরা লিখব। আর প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ইকুয়াল টু দিয়ে প্রকাশ করব, কিন্তু যখন এটা অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা লিখব তখন কিন্তু আমাদেরকে একটু কেয়ারফুলি লিখতে হবে যে যদি এটা টু টেল টেস্ট হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে নট ইকুয়াল টু দিয়ে প্রকাশ করব, আর যদি ওয়ান টেল টেস্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব? আইদার লেস দেন অর গ্রেটার দেন দিয়ে প্রকাশ করব। যদি কম হয় তাহলে লেস দেন দিয়ে প্রকাশ করব, আর যদি বেশি হয় বেশি হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা গ্রেটার দেন দিয়ে প্রকাশ করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট টপিকস যেটা সেটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আমরা যখন টেস্ট করব এই টেস্টটা কী ধরনের টেস্ট করব বা কী টেস্ট করব আমরা একটা প্রবলেম আমাদের দেওয়া থাকলো, এখন এখান থেকে আমি কি টি টেস্ট করব নাকি জেড টেস্ট করব নাকি কাই স্কয়ার টেস্ট করব, কোন টেস্ট করব সেটা কিন্তু পরীক্ষায় দেয়া থাকে না। এখন কথা হচ্ছে আমাদেরকে এখান থেকে কি করতে হয়? আমাদেরকে বের করে নিতে হয়। এখন এই বেরটা কিভাবে করব? তো এটার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে আমরা কিন্তু এর আগেও আলোচনা করেছি, তারপরেও যেহেতু আমাদের পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক করব এই কারণে এই টপিকগুলো আমাদের আরও বেশি গুরুত্ব দিয়ে জানা দরকার, এই জন্যই তোমাদেরকে আজকের এই ক্লাস। তো এখানে যদি আমরা এরকম কোন ধরনের টেস্ট করতে হবে সেটা বলা না থাকে তখন আমরা কি করব? আমরা কতগুলো জিনিস দেখব। একটা হচ্ছে যে স্যাম্পল সাইজটা কত সেটা দেখব, আরেকটা হচ্ছে যে এটা কোন ধরনের টেস্ট, এটা কি প্যারামেট্রিক টেস্ট নাকি এটা নন প্যারামেট্রিক টেস্ট। হ্যাঁ, তো এই দুইটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে একটি হচ্ছে স্যাম্পল সাইজ কত, আরেকটি হচ্ছে এটি কি প্যারামেট্রিক টেস্ট নাকি নন প্যারামেট্রিক টেস্ট। আমরা কিন্তু প্যারামেট্রিক টেস্ট নন প্যারামেট্রিক টেস্ট সম্পর্কে গত ক্লাসে বলেছি যে প্যারামেট্রিক টেস্ট হচ্ছে যে স্যাম্পল কি করবে? পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, আর নন প্যারামেট্রিক টেস্ট হচ্ছে ওই স্যাম্পল পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে না, এটা
একটার সাথে আরেকটা সম্পর্ক প্রকাশ করবে, কিন্তু পপুলেশনকে ওই স্যাম্পল রিপ্রেজেন্ট করবে না। তো তাহলে আমরা যদি দেখি যে আমাদের স্যাম্পল সাইজের কথা বলি, যে স্যাম্পল সাইজ যদি 30 বা 30-এর কম হয় তখন কিন্তু আমরা কি করব, টি টেস্ট করব, আর 30-এর বেশি হলে আমরা কি করব, জেড টেস্ট করব। এবং when স্যাম্পল সাইজ হচ্ছে 30 বা 30-এর কম তখন আমরা কি করব, আমরা টি টেস্ট করব। আর যখন স্যাম্পল সাইজ হচ্ছে আমাদের 30-এর বেশি তখন আমরা কি করব, আমরা জেড টেস্ট করব। আর যখন আমাদের স্যাম্পল সাইজ 50-র উপরে অর্থাৎ 50-র চেয়ে বেশি এবং এটা নন প্যারামেট্রিক টেস্ট তখন আমরা কি করব, আমরা কাই স্কোয়ার করব। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে দুইটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা টেস্টের স্ট্যাটিস্টিক নির্ধারণ করব। একটি হচ্ছে স্যাম্পল সাইজ, আরেকটি হচ্ছে এটি কি প্যারামেট্রিক টেস্ট নাকি নন প্যারামেট্রিক টেস্ট, এটার উপর ডিপেন্ড করে। এবার আমরা দেখব অবজার্ভ ভ্যালু অ্যান্ড থিওরিটিক্যাল ভ্যালু। তো প্রথমে আমরা দেখি যে অবজার্ভ ভ্যালু বলতে আমরা কি বুঝি, যে আমাদের যে টেস্টটা আমরা করছি, তো সেই টেস্টের ক্ষেত্রে টি এর যে ভ্যালু আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করব, বা জেডের যে ভ্যালুটা সূত্রের সাহায্যে নির্ণয় করব, বা কাই স্কোয়ারের যে ভ্যালুটা সূত্রের সাহায্যে নির্ণয় করব, সেই ভ্যালুটাকে আমরা বলবো ক্যালকুলেটেড ভ্যালু অথবা অবজার্ভ ভ্যালু। অর্থাৎ আমাদের অঙ্কটা যে টেস্টের হবে সেই টেস্টের যে ক্যালকুলেশনের মাধ্যমে, অর্থাৎ আমরা সূত্র ব্যবহার করে ক্যালকুলেশনের মাধ্যমে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা কি বলবো, আমরা বলবো ক্যালকুলেটেড ভ্যালু অর অবজার্ভ ভ্যালু। এবার আমরা দেখব থিওরিটিক্যাল ভ্যালু। তো থিওরিটিক্যাল ভ্যালু বলতে আসলে টেবিল ভ্যালুকে বোঝায়, অর্থাৎ যে মানটা আমরা কি করি, টেবিল থেকে পেয়ে থাকি। তো এই টেবিল ভ্যালু বা থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের তিনটি জিনিস ইম্পর্ট্যান্ট। একটি হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, ডিগ্রি অফ ফ্রিডম, আরেকটি হচ্ছে ওয়ান টেল টেস্ট নাকি টু টেল টেস্ট। অর্থাৎ কত পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্স ধরা হয়েছে বা অঙ্কে দেয়া ছিল সেটা দেখব, এই অঙ্কে ডিগ্রি অফ ফ্রিডম কত সেটা, এবং আমরা কি আমাদের এই অঙ্কে ওয়ান টেল টেস্ট করতে বলা হয়েছে নাকি টু টেল টেস্ট করতে বলা হয়েছে। তো এই তিনটি বিষয়কে মাথায় রেখে তারপর কি করতে হবে, আমাদেরকে টেবিলে যেতে হবে। আমরা আগেও বলেছিলাম যে জেডের ক্ষেত্রে সাধারণত ডিগ্রি অফ ফ্রিডম লাগে না, কিন্তু লেভেল অফ সিগনিফিকেন্স দরকার হয়, আর ওয়ান টেল টেস্ট নাকি টু টেল টেস্ট সেটা দরকার হয়। আর টি টেস্ট এবং কাই স্কোয়ার টেস্টের ক্ষেত্রে তিনটেই দরকার হয়, অর্থাৎ আমাদের লেভেল অফ সিগনিফিকেন্সও লাগে, ডিগ্রি অফ ফ্রিডমও লাগে, এবং ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কি করতে হয়, টেবিল ভ্যালু নির্ণয় করতে হয়। তো এখন আমরা এই টেবিলে যে আমরা কিভাবে আসলে এই মানটা পেতে পারি সেটা আমরা টেবিলের সাহায্যে দেখব। আমরা এবার একটি স্ট্যাটিস্টিক্যাল টেবিল দেখব। তো এখানে জেড টেবিলের জন্য ক্রিটিক্যাল ভ্যালুস গুলো দেয়া আছে। তো এই যে উপরে তোমরা যেগুলো দেখছো এগুলো হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, অর্থাৎ এটা হচ্ছে 10% লেভেল অফ সিগনিফিকেন্স, এটা হচ্ছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, 1% লেভেল অফ সিগনিফিকেন্স। আর বাম দিকে দেখো ওয়ান টিল টেস্টের ক্ষেত্রে মান হচ্ছে এগুলো, টু টিল টেস্টের মান হচ্ছে এগুলো। অর্থাৎ যদি 1% লেভেল অফ সিগনিফিকেন্স হয় সেই ক্ষেত্রে ওয়ান টিল টেস্ট হলে এই ক্ষেত্রে থিওরিটিক্যাল ভ্যালু হবে প্লাস মাইনাস 2.33, আর যদি 5% লেভেল অফ সিগনিফিকেন্স হয় সেই ক্ষেত্রে ওয়ান টেইল এর মান হবে প্লাস মাইনাস 1.645। অন্যদিকে দেখো যে যদি এটা টু টেইল টেস্ট হয় তাহলে কিন্তু এই 5% লেভেল অফ সিগনিফিকেন্স কি হচ্ছে, মান চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে 5% লেভেল অফ সিগনিফিকেন্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 1.96, আর 1% লেভেল অফ সিগনিফিকেন্স এ টু টেইল এর মানটা হচ্ছে 2.58। অর্থাৎ ওয়ান টেইল টেস্টের ক্ষেত্রে মান একটা হবে আর টু টেইল টেস্টের ক্ষেত্রে মান আরেকটা হবে। আর লেভেল অফ সিগনিফিকেন্স অনুযায়ী আমাদের কি করতে হবে, আমাদেরকে এই ওয়ান টেইল হলে ওয়ান টেইল এর মান এবং টু টেইল হলে টু টেইল এর মান ধরতে হবে। তো এভাবে আমরা কি করতে পারি, জেড এর থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করতে পারি। এবার আমরা টি টেবিল দেখব।
অর্থাৎ অঙ্কে যখন টি টেস্ট করতে বলবে তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, থিওরিটিক্যাল ভ্যালু এই টি টেবিল থেকে নির্ণয় করতে হবে। তো আমরা আগেই জানি যে টি এর ভ্যালু থিওরিটিক্যাল ভ্যালু পাওয়ার জন্য আমাদের তিনটি জিনিস লাগবে। একটি হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স লাগবে, আরেকটি টু টেল টেস্ট আর ওয়ান টেল টেস্ট সেটি লাগবে, আরেকটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম লাগবে। এখন এখানে টেবিলে দেখো লেভেল অফ সিগনিফিকেন্স গুলো এগুলো দেওয়া আছে, লেভেল অফ সিগনিফিকেন্স এগুলো। আর এখানে দেখো টু টেল টেস্টের ক্ষেত্রে লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া আছে এবং ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া আছে। টু টেল টেস্টের ক্ষেত্রে লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 10%, 5%, 2%, 1% এইভাবে দেওয়া আছে। আর ওয়ান টেল টেস্টে 5%, 2.5% এইভাবে দেওয়া আছে। অর্থাৎ আমরা আমাদের অঙ্কটি যদি টু টেল টেস্টের হয় তাহলে আমরা টু টেইলের মানটা দেখবো, আর যখন যদি ওয়ান টেল টেস্টের হয় তাহলে ওয়ান টেইলের মানটা দেখবো। যদি টু টেইলে আমাদের 5% লেভেল অফ সিগনিফিকেন্স এর মান নির্ণয় করতে বলে তাহলে আমরা টু টেইলে 5% দেখব। আর যদি ওয়ান টেইলে আমাদের 5% লেভেল অফ সিগনিফিকেন্স বলে তখন ওয়ান টেইলে 5% লেভেল অফ সিগনিফিকেন্স যেটা সেটা আমরা দেখব। এরপর আমাদেরকে দেখতে হবে ডিগ্রি অফ ফ্রিডম। অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম যত হবে সে অনুযায়ী আমাদেরকে লেভেল অফ সিগনিফিকেন্স ও ওয়ান টেল আর টু টেল টেস্ট অনুযায়ী আমাদেরকে থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করতে হবে। ফর এক্সাম্পল, যদি আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স 5% হয় এবং এটি টু টেল টেস্ট হয়, সেই ক্ষেত্রে যদি ডিগ্রি অফ ফ্রিডম 9 দেয়া থাকে তাহলে আমাদের থিওরিটিক্যাল ভ্যালুটা কত হবে। তাহলে আমরা প্রথমে দেখব যে আমাদের টু টেল টেস্টে 5% লেভেল অফ সিগনিফিকেন্স কোনটা, এটা। তাহলে এই মানগুলোর যে কোনো একটা মান কিন্তু আমাদের কি হবে, থিওরিটিক্যাল ভ্যালু হবে। সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, ডিগ্রি অফ ফ্রিডমের উপরে। তাহলে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম যদি 9 হয় তাহলে আমাদের এই 9 বরাবর আমাদেরকে দেখতে হবে যে এখানে আমাদের মানটা কত দেয়া আছে। আমাদের 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরে মানটা দেয়া আছে 2.262। তাহলে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু অফ টি এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স কত হবে, 2.262। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক একইভাবে অন্যান্য মান যখন নির্ণয় করতে হবে আমরা কি করব, এই টেবিল থেকে সেই মানগুলো নির্ণয় করে নিব। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।